ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে এই ভিডিও লেসনে আমি তোমাদের ক্লাস 11-এর ইংলিশ সেমিস্টার 1-এ যে প্রোজটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ, সেটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা জ্যোতিষীর গল্প যেটা লিখেছেন আর কে নারায়ণ। তো কবি অথার সম্পর্কে আমরা একটু জেনে নেব। আর কে নারায়ণ, যার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণের স্বামী, যাকে আমরা আর কে নারায়ণ হিসাবেই জানি। এনার জন্ম হয় 10 অক্টোবর 1906 সালে মাদ্রাস, যেটা এখন চেন্নাই, এবং তিনি পড়াশোনা করেন লুথেরান মিশন স্কুল থেকে। তারপর তিনি খ্রিস্টান কলেজে হাই স্কুল থেকে তিনি পড়াশোনা করেন এবং তার পরবর্তীকালে তিনি ইউনিভার্সিটি অফ মাইসোর থেকে তিনি পড়াশোনা করেন। অকুপেশন মানে পেশার দিক থেকে তিনি কী ছিলেন? রাইটার ছিলেন, এডিটার ছিলেন, পাবলিশার অফ শর্ট স্টোরিজ ছিলেন, ছোটো ছোটো গল্প পাবলিশ করতেন, এজেস লিখতেন এবং নোভেলস ইন ইংলিশে নোভেলও লিখতেন তিনি। তার বিখ্যাত কিছু বই রয়েছে: স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য ইংলিশ টিচার। না, তিনি পদ্মবিভূষণও পেয়েছেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন এবং এসি ব্যানসন মেডেলও তিনি পেয়েছেন। এবং তিনি কি ফাউন্ডেড করেছেন? না, তিনি স্থাপন করেছেন ইন্ডিয়ান থট পাবলিকেশন, যেটা রয়েছে মাইসোরে, একটা পাবলিশিং হাউস ওনাদের দ্বারা তৈরি। এখান থেকে অ্যাকচুয়ালি 1947 সালে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা আজকের আলোচ্য বিষয়, বা ইন্ডিয়ান থট পাবলিকেশন থেকে, এই পাবলিশিং হাউস থেকেই এই ছোট গল্পের একটা কালেকশন, সেখান থেকে এটাকে পাবলিশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা সোর্স অফ দ্য টেক্সটটাও জানতে এখান থেকে পারলাম। এরপর আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করবো। দেখো না, তার আগে একটু স্টোরিটা নিয়ে জেনে নেওয়া যাক, তাহলে আমাদের পড়তে খুবই সহজ হবে। যেমন আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, বেসিক্যালি এটা একটা জ্যোতিষীর গল্প, না একজন জ্যোতিষীকে নিয়ে গল্পটা, যিনি মানুষের ভবিষ্যৎ বলে জীবিকা নির্বাহ করতেন। একদিন তিনি গুরু নায়ক নামে এক অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করেন। পরে তিনি বুঝতে পারেন যে এই লোকটি তিনি বহু বছর আগে এই লোকটিকে তিনি বহু বছর আগে হত্যা করার চেষ্টা করেছিলেন, এবং সেটার ভয়েই তিনি তার গ্রাম থেকে তিনি চলে এসেছিলেন শহরে, এবং তিনি কী করেছিলেন না, এখানে অ্যাস্ট্রোলজার হিসাবে তিনি এখানে জীবিকা নির্বাহ করতেন। তো সেই লোকটি হঠাৎ করে তার কাছে একদিন চলে আসে। নিজের বুদ্ধি দিয়ে তিনি গুরু নায়ককে অন্যত্র চলে যেতে রাজি করান এবং শেষে তিনি তার স্ত্রীকে পুরো ঘটনাটা বলেন। এবং এই গল্পটিতে ভাগ্য, অপরাধবোধ এবং বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পুরো গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে। মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হলো। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmer writing. পাংচুয়ালি কথার অর্থ কি? না রীতিমতো বা সময় মতো। অ্যাট মিড ডে মানে দুপুরবেলায়, হি ওপেন হিজ ব্যাগ, সে তার ব্যাগ খুলেছিল। এখানে সে বলতে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে। অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়েছিল, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত সরঞ্জামগুলি। সেই সরঞ্জামগুলির মধ্যে কী কী ছিল? না, হুইচ কনসিস্টেড, যেটার মধ্যে ছিল, অফ আ ডজন কাউরি সেলস, 1 ডজন কড়ি ছিল, এ স্কোয়ার পিস অফ ক্লোথ, এক টুকরো বর্গাকার বিশিষ্ট কাপড় ছিল, উইথ অবসকিওর মাইস্টিক চার্টস অন ইট, এবং যেটার মধ্যে একটা অবসকিওর মানে নট ক্লিয়ার, আবছা ধরনের রহস্যময় চার্ট ছিল, ওটার উপরে আঁকা বা ছক কাটা ছিল। আর নোটবুক, একটা নোট বই ছিল, অ্যান্ড আ বান্ডেল অফ পালমার রাইটিং, এবং তালপাতার দ্বারা তৈরি এক বান্ডেল পুঁথি ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড এস অ্যান্ড ভার্মিলিয়ন, না তার হিজ ফোরহেড মানে তার কপালটা ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, উজ্জ্বল হয়েছিল। কিসে উজ্জ্বল হয়েছিল? না উইথ স্যাক্রেড এস, পবিত্র ছাইবস্য দ্বারা, এবং ভার্মিলিয়ন মানে সিঁদুর দ্বারা। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো চকচক করছিল। কিসে চকচক করছিল? না একটা অ্যাবনর্মাল গ্লিম ছিল, অস্বাভাবিক দ্যুতি দেখাচ্ছিল চোখগুলো তাকালে। এটার কারণটা কি? না হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, মানে এটা একটা ফলশ্রুতি ছিল বা পরিণাম ছিল অবিরাম খদ্দেরের খোঁজের জন্য। মানে অবিরাম তিনি কী করতেন? খদ্দের খুঁজছেন, মানে খদ্দেরের দিকে তাকাতেন এবং সেটাকে চারিদিকে
তাকিয়ে দেখতেন যে খদ্দের আসছে কিনা, এটা করার জন্য তার দৃষ্টিগুলো কী হয়েছিল, প্রখর হয়েছিল, এবং প্রখর হওয়ার জন্যই তার চোখগুলো দেখতে চকচকে লাগছিল। ঠিক আছে, বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস, এবং যেটাকে বলতে এই যে চোখের মধ্যে যে জুতিটা রয়েছে সেটাকে তার সিম্পল ক্লায়েন্টসগুলো বা তার সরল মনের নিষ্পাপ যে খদ্দেরগুলো ছিল, টুক টু বি আ প্রফেটিক লাইট, এটাকে তারা মহা পুরুষের একটা জ্যোতি হিসেবে বিবেচনা করেছিল অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা স্বস্তি বোধ করেছিল। মানে এই যে সেটিংটা রয়েছে, যে কপালে ছায়াবস্ত্র রয়েছে এবং সিঁদুরের দাগ রয়েছে আর চোখগুলো ঝকঝক করছিল, এগুলো দেখার পর তার যে সিম্পল ক্লায়েন্টসগুলো ছিল তারা এটা ভেবেছিল যে হ্যাঁ, যে জ্যোতিষীটা রয়েছে সে হয়তো জেনুইন জ্যোতিষী। অ্যাকচুয়ালি সে জেনুইন জ্যোতিষী ছিল না, এবং এটার জন্য ওই খদ্দেরগুলো কমফোর্টেবল ফিল করতো, ঠিক আছে, স্বস্তি বোধ করতো। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহেন্সড বাই দেয়ার পজিশন। দ্য পাওয়ার অফ হিজ আইজ মানে কি, তার চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহেন্স, মানে বেশ খানিকটা বেড়ে উঠেছিল বা বৃদ্ধি পেয়েছিল। কিসের জন্য বৃদ্ধি পেয়েছিল? বাই দেয়ার পজিশন, সেগুলির স্থানের জন্য, মানে চোখের যে স্থানগুলি ছিল সেটার জন্য তার চোখের যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পেয়েছিল। না কোথায় স্থান ছিল না, দেখো, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স। না দুটোর মাঝে ছিল। কিসের দুটির মাঝে ছিল? না পেন্টেড ফোরহেড, তার এই যে রং করানো যে কপাল, সেই কপাল, এবং ডার্ক হুইস্কার মানে একদম কালো ধরনের যে জুলফি, সেই জুলফিটা কী হয়েছে না, হুইচ স্টিমড ডাউন হিজ চিক্স, গাল বরাবর নিচে নেমে গেছে। সেই যে হুইস্কার, সেই যে জুলফি এবং এই পেন্টেড ফোরহেড, এটার মধ্যখানে ছিল তার চোখগুলি। এই জন্য চোখগুলির যে ক্ষমতা সেটা আরও বেশি দেখাচ্ছিল। ইভেন আ হাফ উডস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। এই ধরনের সেটিংয়ে এমনকি কী হতে পারে না, হাফ উডস মানে একটা মূর্খেরও চোখগুলি ঝকঝক বা উজ্জ্বল দেখাতে পারে। এর যে কোনো যদি এরকম সেটিং করে দেওয়া হয়, যারা অ্যাকচুয়ালি জেনুইন, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু বিশেষ আইডিয়া নেই, তাদেরও ঝকঝক করবে চোখগুলো, এটাই বলতে চেয়েছি। টু ক্রাউন, এটাকে উন্নতর করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, দ্য ইফেক্ট মানে এর প্রভাবটাকে আরও বাড়ানোর জন্য, হি ওন্ড আ স্যাফরন কালার টারবান, তিনি পরিধান করেছিলেন। কি পরিধান করেছিলেন না, একটা স্যাফরন কালার মানে কি, গেরুয়া রঙের পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই যে কালারের বিন্যাস বা এই যে রঙের বিন্যাস, সেটা কখনো ব্যর্থ হতো না। মানে এই যে জিনিস, এই পুরো সেটিংটা দেখে যে কোনো লোকেই অ্যাকচুয়ালি বুঝতে পারতো যে আমরা জেনুইন অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি, এবং সে একজন জেনুইন অ্যাস্ট্রোলজার, ওকে, বা জ্যোতিষী। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। কসমস এবং ডালিয়া ফুলের যে ডালপালা রয়েছে সেখানে যেমন মৌমাছিগুলো আকর্ষিত হয়, সেরকম মানুষজনও তার কাছে আকর্ষিত হতো। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং টেমারিং ট্রি, একটা তেঁতুল গাছ ছিল, তার যে ডালপালাগুলো সেটা ছড়িয়েছিল, সেটার নিচে সে বসত। হুইচ ফ্লাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, আর যেটা হুইচ ফ্লাঙ্কড মানে কি, ঘেঁষে থাকা, সেই টেমারিন ট্রিটার পাশেই ছিল একটা রাস্তা, যেটা চলে গিয়েছিল কোথায় না, হল পার্কের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা বিভিন্ন কারণের জন্য উল্লেখযোগ্য একটা জায়গা ছিল। রিমার্কেবল কথার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য জায়গা। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এই সার্জিং ক্রাউড মানে কি, উপচে পড়া ভিড়, মানুষের ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সবসময় এখানে আসা যাওয়া করতো। এই দিস ন্যারো রোড, এই যে সংকীর্ণ রোড রয়েছে সেটার মধ্য দিয়ে, মর্নিং টিল নাইট মানে কি, সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় ভিড় লেগেই থাকতো। এবার দেখবো মানে অ্যাকচুয়ালি ভিড় লেগে থাকার কারণটা কি না, এখানে কি ছিল না, এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। মানে এই রাস্তা বরাবর বিভিন্ন ধরনের ট্রেডস, ব্যবসাদার এবং জীবিকা নির্বাহকারী এখানে তারা প্রতিনিধিত্ব করত, মানে তাদের ব্যবসা এখানে চালাতো। কারা কারা ছিল না, মেডিসিন সেলার, এখানে ওষুধ বিক্রেতা ছিল। সেলার্স অফ স্টলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ফেলে রাখা যে জিনিসপত্র রয়েছে ওটা জাঙ্ক বলা হয়। আর হার্ডওয়্যার মানে লোহা লক্করের জিনিস, সেটাও কি চোরাই করা, সেটার এখানে বিক্রেতা ছিল। ম্যাজিশিয়ান ছিল, জাদুকর ছিল, অ্যান্ড অল অ্যাবাভ অল, এগুলি ছাড়া
অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, একটা নিলামকারী ছিল, কিসের না কম দামি জামা কাপড়ের নিলামকারী একজন ওখানে বিক্রেতা ছিল। হু ক্রিয়েটেড অ্যানাবডিন, যে কিনা তৈরি করতো যথেষ্ট হট্টগোল অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরকে আকর্ষণ করার জন্য, মানে সে খুব চিৎকার করতো তার এই যে চিপ ক্লোথগুলোকে বিক্রি করার জন্য। নেক্সট টু হিম, তারপরে মানে তার পাশে, ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, মানে একজন বাদাম বিক্রেতা, ভাজা বাদাম বিক্রেতা তার পাশেই থাকতো, সেও হট্টগোল করতো বা খুব জোরে জোরে চিৎকার করতো। হু গেভ হিজ ওয়ের, যে কিনা তার ওয়ের আ ফ্যান্সি নেম ইচ ডে, তার যে মালপত্র ছিল বা তার যে চিনে বাদাম ছিল সেটার বিভিন্ন নাম দিত প্রত্যেক দিনই। ফ্যান্সি কথার অর্থ হচ্ছে মনোহরী নাম বা কাল্পনিক কোনো নাম প্রত্যেক দিনই সে দিত। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, কোনো দিন এটাকে বলতো, একদিন বলতো এটাকে বোম্বাই আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট ডেলি অ্যালমন্ড, এবং পরের দিনে এটার নামটা চেঞ্জ হয়ে যেত, দিয়ে কী নাম ডাকতো না ডেলি অ্যালমন্ড বা দিল্লির বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে কী বলতো না রাজাস ডেলিকেসি, মানে রাজার একটা খাবার, ডেলিকেসি মানে সুস্বাদু খাবার করে ডেলিকেসি, রাজার ভোগ। অ্যান্ড সো অ্যান্ড ফোর্থ, সো অন অ্যান্ড সো ফোর্থ, এটা কথা হতো যে এটা ইডিয়াম, এটার মানে হচ্ছে অ্যাটসেট্রা, এবং ইত্যাদি ইত্যাদি, সে প্রত্যেক দিনই নাম চেঞ্জ করতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষজন কী করতো না তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো, ফ্লক কথা হচ্ছে ঝাঁকে ঝাঁকে আসা। এই কনসিডারেবল পোর্শন, বেশ খানিকটা অংশ, অফ দিস ক্রাউড, ওই যে মানুষজনের যে ভিড় ছিল সেটার বেশ খানিকটা অংশ, ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ডেলিট কথা হচ্ছে একঘেয়ে সময় কাটানো বা অলস সময় কাটানো, কার কাছে সময় কাটাতো না অ্যাস্ট্রোলজার কাছে তারা এসে অলস সময় কাটাতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. না অ্যাস্ট্রোলজারটা বা এই জ্যোতিষীটি ট্রানজাক্টেড হিজ বিজনেস, তার ব্যবসা চালাতো, বাই দ্য লাইট অফ এ ফ্লার, একটা মশালের লাইটের দ্বারা, সেই মশালটা কোথায় জ্বলতো না হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ারবাই, কাছাকাছি যে গ্রাউন্ডনাটের হিপ ছিল বা ভাজা বাদামের যে স্তূপ ছিল সেখানে উপর দিয়ে ধোঁয়া বেরোতো এবং সেখানে ফুটফাট করে শব্দ উঠতো, সেই বাদাম ভাজার শব্দ ক্র্যাকেল সাউন্ড হতো, এবং তার উপরে থাকতো মশাল, এবং সেই মশালের দ্বারা, সেই মশালের আলোতে এই জ্যোতিষীটি তার ব্যবসা বাণিজ্য চালাতো। এটার কারণ হচ্ছে না অ্যাস্ট্রোলজারের কাছে নিজস্ব কোনো আলো ছিল না। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment of the place, এই জায়গাটির অর্ধেকটা যে আকর্ষণ রয়েছিল, was due to the fact, এই কারণের জন্য, that it did not have the benefit of municipal lighting, মানে কি পৌরসভার কোনো এখানে আলোর সুযোগ সুবিধা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, দোকানের যে লাইট ছিল, দোকানের যে আলো ছিল, সেই আলো দ্বারা আলোকিত হতো এই জায়গাটি। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এবং একজন বা দুজনের কাছে কি ছিল না হিসিং মানে কি হিস শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, এবং পোল খুঁটিতে রাখা কিছু কি ছিল না ফ্লেয়ার ছিল, মানে মশাল ছিল, রাখা ছিল, সেটা নেকেড মানে কি নগ্ন বা ফাঁকা জায়গায় রাখা ছিল। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং তাদের মধ্যে কিছুজন আলোকিত হতো কিসের দ্বারা না বাই ওল্ড সাইকেল ল্যাম্প, সাইকেলের যে পুরনো সাইকেল রয়েছে সেখানে যে ল্যাম্প, সেই ল্যাম্পের দ্বারা আলোকিত হতো। অ্যান্ড ওয়ান অর টু, একজন কিংবা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্সের মতো বা জ্যোতিষীর মতো, ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার অন, তাদের নিজেই তারা ম্যানেজ করতো কোনো আলো ছাড়াই। অ্যাস্ট্রোলজারও যেমন আলো ছিল না, সেরকম ওখানে আরও 2-3 জন ব্যবসা করতো, তাদেরও কোনো নিজস্ব আলো ছিল না, তারা এই লাইটগুলো বা এই আলোর সাহায্যে তারা ব্যবসা বাণিজ্য চালাতো। ঠিক আছে। ইট ওয়াজ এ বিয়াল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এই যে লাইট রেজ মানে কি আলো রশ্মি, আর মুভিং শ্যাডোজ মানে কি চলমান ছায়া, তাহলে আঁকিবুকি যে চলমান ছায়া এবং আলো রশ্মির একটা বিভ্রান্তকর একটা সিচুয়েশন সেখানে হয়েছিল। মানে কি বিভ্রান্তকর কেন লাগছিল, কারণ সেই জায়গাটা পুরোপুরি সেই জায়গায় লাইট ছিল না, তার জন্য সেই কোনো জায়গায় অন্ধকার হয়েছিল, আবার কোনো জায়গায় আলো জ্বলছিল, তার জন্য একটা বিভ্রান্তকর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল। আচ্ছা, এই যে সিচুয়েশনটা, এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছিল, এটা খুব
সুইটেড হয়েছিল মানে কি যথার্থ কাজে লেগেছিল কার না অ্যাস্ট্রোলজারের। ফর দ্য সিম্পল রিজন, তার সরল সরল কারণটা ছিল এটা, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, মানে তার একটুও ইচ্ছে ছিল না বা অভিপ্রায় ছিল না জ্যোতিষী হবার। হোয়েন হি বিগেন হির লাইফ, যখন সে তার জীবনকে শুরু করেছিল, তার ইচ্ছেই ছিল না জ্যোতিষী হবার। সে তো প্রেসারাইজ হয়ে জ্যোতিষী হয়েছে, তার জন্য সে তো সঠিকভাবে জ্যোতিষীর সব কিছু জানে না, তাহলে সেই জায়গাটা পুরো অন্ধকার থাকার জন্য তার জ্যোতিষীগিরি করতে সুবিধা হতো। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. সে কি করতে পারতো না, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, সে কিছুই জানতো না যে পরবর্তী যে মানুষ রয়েছে তার জীবনে কি ঘটতে চলেছে। যেমন সে নিজের পরের মিনিটে কি হবে সেটা সে জানতো না, মানে নিজের জীবনেও সে জানতো না, তো পরের মানুষের সম্পর্কে কি জানবে। He was as much as a stranger to the stars as were his innocent customer. সে ছিল অগান্তুক, স্ট্রেঞ্জার মানে অগান্তুক, বা তার জানা ছিল না কিসের নিয়ে, টু দ্য স্টার্স, এই নক্ষত্র মণ্ডল নিয়ে তার জানা ছিল না। ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেমন তার ইনোসেন্ট কাস্টমার বা নিষ্পাপ যে খদ্দের তারা জানতো না, সেরকম সেও নক্ষত্র সম্পর্কে কিছুই জানতো না, কারণ সে একজন প্রপার বা জেনুইন অ্যাস্ট্রোলজার ছিল না, এটা আমি আগেই বলেছি। Yet he said things which pleased and astonished everyone. তবুও তিনি এমন কিছু জিনিস বলতেন বা এমন কিছু ঘটনা বলতেন যেগুলো মানুষকে খুশি করতো এবং তাদেরকে চমকিত করে দিত। তাহলে এটা হওয়ার পেছনে লজিকটা কি না, এটার পেছনে লজিকটা কি দেখো না, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। এটা কিসের কারণ, এটার কারণ হচ্ছে অতিরিক্ত পড়াশোনার জন্য বা অধ্যয়নের জন্য, প্র্যাকটিস অভ্যাসের জন্য, অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার, শ্রিউড মানে তীক্ষ্ণ চতুর, আর গ্রেস ওয়ার মানে বললাম অনুমান করা, তার মানে চতুরভাবে অনুমান করা, এটা তার মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল এবং সে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছিল বলে মানুষের যে সমস্যা সেই সমস্যা নিয়ে তার একটা ধারণা হয়েছিল। অল দ্য সেম, সমস্ত কিছুর মতোই, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। অন্যান্য মানুষের মতো এটা সৎ মানুষের উপার্জন ছিল, যে টাকা তিনি উপার্জন করতেন সেটা একটা অন্য মানুষের মতোই সৎ উপার্জন। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস, এবং তিনি এই উপার্জনের প্রাপ্য ছিলেন। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং দিনের শেষে যে উপার্জন তিনি করতেন সেটা বাড়ি নিয়ে আসতেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তিনি তার বাড়ি ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন, উইদাউট এনি প্রিভিয়াস থট, আগের কোনো পরিকল্পনা বা কোনো ভাবনা চিন্তা ছাড়াই তিনি তার বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি বলছেন যে এই অ্যাস্ট্রোলজারটি তার গ্রামে থেকে যেতেন, তাহলে কি হতো না, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, সেখানে তিনি যদি চালিয়ে যেতেন তার জীবনকে, হি হুড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। তিনি কী করতেন না, তাদের যে পূর্বপুরুষের কাজ রয়েছে সেটাই তিনি চালিয়ে যেতেন। কী কী কাজ না, নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং বসবাস করা, মেরিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার পৈতৃক বাড়িতে তিনি কী করতেন না, বিবাহ করতেন এবং কর্নফিল্ড পরিপক্ক করতেন, তার যে ভুট্টার ক্ষেত সেগুলিকে তিনি পরিপক্ক করতেন, বা এই কাজগুলি তিনি কন্টিনিউ করতেন যদি না তিনি এখানে আসতেন বা ওখানে যদি তিনি থেকে যেতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার তো ছিল না। হি হ্যাড টু লিভ, তাকে ছাড়তে হয়েছিল, হোম মানে কি বাড়িটা, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই তাকে বাড়িটা ছাড়তে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তিনি থামতে পারেননি, টিল হি লেফট ইট বিহাইন্ড, যতক্ষণ না এটাকে তিনি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন আ কাপেল অফ 100 miles, কয়েকশো মাইল দূরে। টু আ ভিলেজার, একটা গ্রামবাসীর জন্য ইট ইজ আ গ্রেট ডিল, এটা একটা বড় ব্যাপার যে হঠাৎ করে তাকে গ্রাম থেকে শহরে আসতে হয়েছিল। অ্যাজ ইফ অ্যান ওশেন ফলোড বিটুইন, যেমনটা একটা মহাসাগর দুয়ের মাঝে প্রবাহিত হচ্ছিল, তার এরকম মনে হচ্ছিল, একটা মহাসাগরকে যেমন অতিক্রম করা খুবই কষ্টকর, সেরকম তার মনে হচ্ছিল। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, তার একটা কাজের বিশ্লেষণ ছিল। অফ ম্যানকাইন্ডস ট্রাভেল মানে কি, মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির জন্য বা সেই সমস্যাগুলি নিয়ে তার একটা ধারণা ছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, মানুষের সম্পর্কে মানুষের সম্পর্কে যে টাকা পয়সার সম্পর্ক, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস মানে কি, মানুষের
সমস্যা, এগুলির সম্পর্কে তার কী ছিল, একটা ধারণা ছিল, অ্যানালাইসিস ছিল বা বিশ্লেষণ ছিল। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘ কাল ধরে প্র্যাকটিস করার জন্য বা অভ্যাস করার জন্য হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন মানে তার ধারণাটা কী হয়েছিল, তীক্ষ্ণ হয়েছিল। পারসেপশন কথা বলতে হচ্ছে ধারণা, কনসেপ্ট। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পেরে যেতেন হোয়াট ওয়াজ রং, কী ভুল রয়েছে। যে মানুষটা তিনি হাত দেখতেন মোটামুটি 5 মিনিটের মধ্যে বুঝতে পেরেছেন যে তার মধ্যে কী প্রবলেম রয়েছে। হি চার্জ 3 pice per questions and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answer and advices. তিনি একটা কোয়েশ্চেনের জন্য 3 পয়সা করে তিনি চার্জ নিতেন এবং তিনি তার কখনোই মুখ খুলতেন না, কতক্ষণ পর্যন্ত না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, যতক্ষণ না অপর কোনো ব্যক্তি 10 মিনিটের জন্য কথা বলছে। এবং এই 10 মিনিট কথা বলার জন্য তার কী ফায়দা হতো না, হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিত, কি দিত, এনাফ স্টাফ, যথেষ্ট পরিমাণে তথ্য দিত, ফর আ ডজন অ্যান্সার, 1 ডজন উত্তর দেওয়ার জন্য, এবং অ্যাডভাইস মানে উপদেশ দেওয়ার জন্য। মানে ওই যে অপর পার্সনটা যে বসে হাত দেখাতো সে 10 মিনিট বলতো এবং 10 মিনিট বলার জন্য সে অতিরিক্ত পরিমাণে তার বেশিরভাগ জিনিসটাই তাকে হয়তো জানিয়ে দিত এবং এটা তার সুবিধা হতো তার নিয়ে বলার জন্য বা তাকে উপদেশ দেওয়ার জন্য। When he told the person before him, gazing at his palm, যখন সেই মানুষটা তার কাছে বসে থাকতো এবং তার কাছে যে মানুষটা তার আগে বসে থাকতো এবং তার হাতের তালুটা দেখে বলতো, কি বলতো না, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস, যে আপনি আপনার জীবনের যে ফুলেস্ট রেজাল্ট, পুরো যে রেজাল্ট রয়েছে, পুরো যে ফলাফল, সেটা আপনি আপনার চেষ্টার পাচ্ছেন না, আপনি যে যত চেষ্টা করছেন সেটা পুরো রেজাল্টটা আপনি পাচ্ছেন না, এটা তিনি বলতেন। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু অ্যাগ্রি উইথ হিম, এই যে ওয়ার্ডটা, এটা 9টার মধ্যে 10টার মধ্যে 9 জনে রাজি হবে, কারণ আমাদের মোস্ট অফ দ্য মানুষের কী রয়েছে, এই প্রবলেমগুলি রয়েছে, এটা তো একটা কমন ব্যাপার। আর হি কোয়েশ্চান, অথবা তিনি কোয়েশ্চান করতেন বা প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, যে আপনার পরিবারে এমন কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, যে কিনা একটু দূরবর্তীকালের বা দূরবর্তী এলাকার কোনো সম্পর্কযুক্ত হতে পারেন, এরকম কি কোনো মহিলা রয়েছে। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে কিনা আপনার প্রতি বিনয় নন বা সদয় নন। আর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি একটা চরিত্রের বিশ্লেষণ দিতেন। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তিনি বলতেন এবার যে এতগুলি তিনি বলতেন, একটা না একটা তো লাগবেই। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, আপনার যে প্রকৃতি, সেই প্রকৃতির জন্যই আপনার এই সমস্যাগুলো রয়েছে, এই বেশিরভাগ সমস্যাগুলো আপনার প্রকৃতির জন্যই রয়েছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, না ছাড়া এটা কী করে হতে পারে যেখানে শনি রয়েছে। ইউ হ্যাভ অ্যান ইমপেটিভাস নেচার, আপনার রয়েছে কোমল হৃদয় বা কোমল হৃদয়ের প্রকৃতি বা সূক্ষ্ম প্রকৃতি, অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, এবং আপনার বাইরটা রয়েছে কি রাফ, কর্কশ, কঠিন। মানে তিনি তারপর বলতেন যে আপনার ভিতরটা খুবই কোমল এবং আপনার পুরো বাইরটা কি, এক্সটেরিয়রটা আপনার পুরো রাফ বা কঠিন বা কঠোর। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা তাদের হৃদয়ে এটা খুব প্রিয় হয়ে যেত। সে এটা বলার সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়ে অ্যাস্ট্রোলজারটা কী হয়ে যেত, প্রিয় হয়ে দাঁড়াতো। কেন প্রিয় হয়ে দাঁড়াতো, কারণ ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ আমাদের মধ্যে যারা রয়েছি, লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, সবাই আমরা ভাবতে ভালোবাসি যে আমাদের যে বাইরের অংশটা রয়েছে সেটা কি রয়েছে, কঠোর রয়েছে, এটা আমরা সবাই ভাবতে ভালোবাসি। এটা বলার জন্য সে প্রিয় হয়ে দাঁড়াতো তাদের কাছে। ঠিক আছে।